আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন ও আর্থিক স্বাধীনতার প্রসঙ্গ নতুন করে আলোচনায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে নিরাপদ ও স্বাবলম্বী করে তুলতে স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের সংগঠনের মাধ্যমে মহিলারা সঞ্চয়, স্বল্প সুদে ঋণ এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ পান, যা তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। গোঘাটের ভাদুর অঞ্চলের এক স্বনির্ভর গোষ্ঠীর কর্মী জয়ন্তী মোদি জানান, সচেতনতার অভাবে অনেক মহিলা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন। তার মতে স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সমিতির মাধ্যমে নিয়মিত সঞ্চয় এবং কম সুদে ঋণের সুবিধা পাওয়ায় মহিলারা সহজেই ছোট ব্যবসা ও আয়মুখী কাজে যুক্ত হতে পারেন। একই মত প্রকাশ করেছেন গোঘাটের রঘুবাটি সমবায় সমিতির ম্যানেজার তন্ময় মুখার্জি। তিনি বলেন, সমবায় ভিত্তিক এই উদ্যোগগুলি মহিলাদের অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। ফলে গ্রামের মহিলারা ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারছেন। তবে সচেতন মহলের মতে কিছু বেসরকারি মাইক্রোফাইন্যান্স সংস্থা চড়া সুদের ঋণ অনেক সময় সাধারণ পরিবারকে আর্থিক চাপে ফেলে দেয়। স্থানীয়দের মতে স্বনির্ভর গোষ্ঠী ও সমবায় সমিতির মাধ্যমে কম সুদের ঋণ, নিয়মিত সঞ্চয় এবং নিরাপদ আর্থিক ব্যবস্থার সুযোগ তৈরি হয়, যা মহিলাদের দীর্ঘমেয়াদে আর্থিকভাবে স্থিতিশীল ও স্বাবলম্বী হতে সাহায্য করে। নারী দিবসে তাই শুধু শুভেচ্ছা নয়, দরকার সচেতনতারও। আপনাদের এই যে স্বয়ম্ভর গোষ্ঠী, এই স্বয়ম্ভর গোষ্ঠী বিষয়টা কি একটু বলেন সংক্ষেপে? গ্রামের পিছিয়ে পড়া দুস্থ মহিলাদেরকে একজোট করে একটা স্বনির্ভর দল তৈরি করা হয়। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিক উন্নতি সাধন। কতজন মেম্বার থাকে দলেতে? কমপক্ষে 10 জন, আর বেশি হলে 20 জন। এদের কাজটা কি হয়? এদের কাজ হচ্ছে মান্থলি একটা সেভিংস করা, সেটা হচ্ছে একত্রিতভাবে 10টা মহিলার 50 টাকা কিংবা 100 টাকা মাথা পিছু করে সেটা দলগত একটা সেভিংস অ্যাকাউন্ট হয়। সেই সেভিংস অ্যাকাউন্টে মাসে মাসে সঞ্চয় করতে হয়। সেভিংস করে লাভ কী হয় সেখানে? আর সেভিংস করার পর 3 মাস সঞ্চয় জমা করার পর সেই দল সংঘ সমবায়ের আওতায় থাকা কর্মীদের মাধ্যমে জেলা থেকে একটা অনুদান পাবে। সেটা রিভলভিং ফান্ড, সেটা হচ্ছে ফেরতযোগ্য নয়, সেটা দলের কাছে থাকবে, এর সুবিধাটা পাবে। আর হচ্ছে ব্যাংক থেকে কম সুদে লোনের একটা সুযোগ পাবে। দলের সঞ্চয় 6 মাস হলে তারপর ব্যাংকে লোনের জন্য আবেদন করতে হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একটা দলকে প্রথম অবস্থায় 1.5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পায়। মানে স্বয়ম্ভর গোষ্ঠীর উদ্দেশ্যই হচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করা। একদম। তো এই স্বনির্ভর করার জন্য যে লোন দেওয়া হয় আপনাদের যে ব্যাংক ট্যাঙ্ক যেগুলো আছেন বলছেন, বা আপনাদের যে বিশেষ যে প্রকল্প, এখান থেকে লোনের ইন্টারেস্টটা কত, রেট কত? দেখুন, সব ব্রাঞ্চের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টটা একই নয়। আমাদের SBI ভিগদাসের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10.15%। ওই লোনটা আমরা যদি 10টা থেকে 12টা মাসের মধ্যে কিস্তি মাফিক পরিশোধ করি তাহলে আমরা লোনের সাবসিডি পাই। সেই অনুপাতে দাঁড়ায় হচ্ছে 7.5% ইন্টারেস্ট। আচ্ছা, এই যে লোনের যে এত ইন্টারেস্ট কম, এখান থেকেই আপনাকে প্রশ্ন করে জানতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই আপনিও শুনেছেন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বিভিন্ন এলাকায় তারা ঘুরছে, লোন দিচ্ছে, তাদের ইন্টারেস্ট রেট অনেক বেশি। সাধারণ মহিলারা অজ্ঞতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সেই সমস্ত মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিচ্ছে। তো এর কারণটা কি বলে মনে করেন আপনি? এর কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে দলের 10টা মহিলাকে দিয়ে এই লোনটা পায়, কিন্তু মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লোনগুলো পাওয়া হচ্ছে, কিন্তু ওখানে ইন্টারেস্টটা স্বনির্ভর দলের থেকেও অনেক বেশি। এবং সচেতনতার অভাবের কারণেই মহিলারা ওই লোনের দিকে ঝুঁকে পড়ছে। তো আপনারা যে দেখছেন বিভিন্ন মহিলারা যারা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিচ্ছে, তাদের বর্তমান অবস্থাটা কি উপলব্ধি করছেন? আমরা ফিল্ডে কাজ করি, বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যে একটা ফাইন্যান্স থেকে লোন নিয়েছে, সেই লোনটা পরিশোধ করতে না পেরে, কারণ হচ্ছে ওই যে লোনটা দেয়া সেই লোনটা হচ্ছে বেশিরভাগ মাসিক সাপ্তাহিক কিস্তিতে। এমনও হয়েছে কিস্তিতে আর লোন নিতে এসেছেন, সেখানে না দিতে পারলে তা ওনারা বসেই থাকেন। এই কারণে তাদের পারিবারিক অশান্তি, এই অশান্তির জেরেতে একটা লোন শোধ করতে গিয়ে আর একটা লোনে জড়িয়ে পড়েছে। এরকম করে পারিবারিক অশান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে
এবং পরিবারের মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে, এরকম আমরা প্রায়ই দেখতে পাই। তো এখানে আপনারা কি মনে করেন যে ব্যাংকগুলিকে বা আপনাদের যে সমস্ত সংস্থা আছে তাদেরকে আরও মানুষের কাছাকাছি, মহিলাদের কাছাকাছি যাওয়া প্রয়োজন, আরও সচেতন করা এই লোনের বিষয়ে? এটা কি আপনি মনে করেন এই বিষয়টা? একদম। এটা আমাদের এটা থেকে নিষ্কৃতি কীভাবে পাবে মানুষ? আহ, প্রথম কথা হচ্ছে সচেতনতার অভাব তো আমাদের মহিলাদের মধ্যে অবশ্যই আছে। আর যেহেতু এই লোনগুলো মহিলাদের মারফতেই পাস হয়ে থাকে, তাহলে মহিলাদের সচেতন অবশ্যই বেশি বেশি করে করা উচিত। সেটা সংঘ সমবায়ের আওতায় হোক আর ব্যাংকের তরফ থেকে হোক, অবশ্যই একটা স্টেপ নেওয়া উচিত। কারণ এই কারণেই গ্রামের পিছিয়ে পড়া দুস্থ মহিলাদের পারিবারিক যে উন্নতি হওয়ার কথা, সেই উন্নতিতে ঘাটতি আসছে এবং প্রাণহানির আশঙ্কা বেড়েই চলেছে। আচ্ছা, ওদের কি বড় যেভাবে লোনটা দেয় মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলো, তাতে কি কাগজপত্র খুব কম লাগে, আপনাদের বেশি লাগে? না, আমাদের কাগজপত্রের যে প্রয়োজন যেটা হয় আর কি। সংঘ সমবায়ে স্বনির্ভর দলের ক্ষেত্রে শুধু আপনার একটা রেজুলেশন কপি আর তাদের ডকুমেন্টস বলতে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো লাগে। কিন্তু ওখানে যৌথভাবে কে লোন নিচ্ছে তার গ্যারেন্টার হিসেবে কিছু দিতে হয়। হ্যাঁ, সেখানে হতে পারে তার স্বামীর ডকুমেন্টস এবং আরও কিছু থাকে, বাড়ির কাগজপত্র বলুন, হ্যাঁ, এই সমস্তগুলো দিতে হয়। তবে আমার মনে হয় ওখানের থেকে স্বনির্ভর দলের লোন পাওয়াটা অনেক বেশি সুবিধা। কীরকম? শুধু একটা রেজুলেশন কপি আর যে দলে যতজন সদস্য আছেন তাদের শুধু ডকুমেন্টসের জেরক্স কপি, সেইগুলো শুধু ব্যাংকে জমা করলেই তার মোতাবেকই টাকা পাওয়া যায় এবং সেখানে কোনো রকম বিমা কেটে রাখা হয় না। কিন্তু মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে সেখানে বিমার জন্য যে পরিমাণ টাকা লোন দেওয়া হচ্ছে সদস্যকে, তার কিছুটা হলেও টাকা কেটে রাখা হয় এবং সেটাকেও পরিশোধ করতে হয়। আচ্ছা, যে কোনো পরিবার থেকে মহিলারাই আপনাদের স্বয়ম্বর গোষ্ঠীতে যুক্ত হতে পারেন? অবশ্যই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দুস্থ মহিলারাই অগ্রাধিকার পাবেন। তবে এখন যেটা নিয়ম হচ্ছে, দলে আসতে ইচ্ছুক সমস্ত মহিলারাই আসতে পারবে। আচ্ছা, এই বিশ্ব নারী দিবস, নারীদের স্বাধীনতা বা নারীদের স্বনির্ভরতা, এখানে কোথাও কি আপনি মনে করেন মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো এসে মহিলা যারা আছে তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে না গিয়ে তাদেরকে আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে, এরকম কি মনে করেন? একদম। আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা যতটা দেখতে পারি যে ওই কোম্পানিগুলো লোন দেওয়ার ফলে লোনটা পরিশোধ না করতে পেরে ওই পরিবারের মহিলারা অন্য একটা কোম্পানির লোনের সাথে যুক্ত হয়ে গেছেন। এর ফলে পারিবারিক অশান্তি চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছায়, প্রাণহানিরও আশঙ্কা থেকেই থাকে, হতেও চলেছে। আচ্ছা, সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া নারী মহিলারা যারা থাকেন বা লোনের সমস্যা তারা জর্জরিত থাকেন বা লোন পান না, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা আসুন, স্বনির্ভর দল করুন। আপনাদের যে হচ্ছে কোনো একটা কাজ করতে যাবেন, বিশেষ করে বাড়ির ছাদ, ছেলে মেয়েদের পড়াশোনা, নিজেদের শারীরিক ক্ষয়ক্ষতির জন্য যে ট্রিটমেন্ট, তার জন্য আপনারা অন্য সংস্থায় লোন পেতে গেলে অনেকটাই হয়রানির মুখে পড়তে হয়। কিন্তু স্বনির্ভর দলের আওতাতে যদি আসেন, আপনারা কম সুদে লোন পাবেন এবং আপনাদের হচ্ছে রুজি রোজগারের একটা জায়গা হবে। আচ্ছা, একবার শেষ প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই স্বনির্ভর দলে যোগদানের জন্য কোথায় মহিলাদেরকে যোগাযোগ করতে হবে, বিডিও অফিসে না পঞ্চায়েত অফিসে? পঞ্চায়েতে সংঘ সমবায় সদস্যদের কাছে। ভাই, আপনার নাম পরিচয়? জয়ন্তী মুদি, আমি ভাদুর পঞ্চায়েতের লঙ্কাবেড়িয়া গ্রামের বাসিন্দা। আর আমি হচ্ছে মহামায়া স্বনির্ভর সংঘ মহিলা প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একজন কর্মী, সিএসপি। বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি আছে, আপনার কোনো লোন আছে নাকি? হ্যাঁ, লোন আছে। লোন পরিশোধ করতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, কষ্ট হয়। কখন পেমেন্ট করতে হয়? সপ্তাহে সপ্তাহে। কিভাবে শোধ করেন? ওই ঝাল করে খেটে খুটে করি। তো বাইরে তো আরো সরকারি বিভিন্ন সংস্থা আছে, সেখান থেকে লোন নেন না? হ্যাঁ, দিন সব যখন যেমন পাই তেমন করি। এই লোনের কি ইন্টারেস্ট কিরকম, বেশি না কম? বেশি। শোধ করতে পারিনি, তারপর ফের অন্য জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় মেকআপ করছি। শোধ যখন হচ্ছে না, সেই ভেবে নিয়ে নিয়ে মানে চেপে যাচ্ছি বেশি করে। এটা নিয়ে বাড়িতে তো নিশ্চয়ই হ্যাঁ, অশান্তি তো হবেই, হচ্ছে তোমার লোন নিলে দিতে কষ্ট। তো হ্যাঁ, অশান্তি। ব্যাংক থেকে কেন পাচ্ছেন না? সরকারি যে ব্যাংক আছে সেখানে তো অনেক লোনের ইন্টারেস্ট কম। হ্যাঁ, ব্যাংক থেকেও দেওয়া হয় না, এখন এটাতে জড়িয়ে গেছে বলে তো নেওয়া হয়নি।
এটা ঠিকঠাক শোধ করতে পারিনি। তা কি কি বলবেন, আরো যারা মহিলারা আছে তাদেরকে কি এরকম জায়গা থেকে লোন নিতে বলবেন না ব্যাংক থেকে লোন নিতে বলবেন? তাদেরকে বলবো আমাদের যেটা সুযোগ সুবিধা হবে ব্যাংকে থেকে বলবো। ব্যাংক থেকে। আপনার নাম? আমার নাম রিনা সামনে, বাড়ি? বাড়ি বলরামপুর। তাই চারিদিকে তো দেখা যাচ্ছে মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো গ্রামে গ্রামে চলে আসছে, মহিলাদের লোন দিচ্ছে। তা বিভিন্ন গ্রামে সমবায় সমিতি আছে এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, তা সত্ত্বেও মহিলারা সেই মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নিচ্ছে কেন? প্রথম কথা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স সিস্টেমটা আমাদের অর্থনীতিতে একটা অর্থনৈতিক পরিকাঠামো এবং একটা অর্থের ভালো যোগান দেয়, এবং যেটা খুব সহজভাবে পাওয়া যায়। সহজভাবে বলতে গেলে আধার, ভোটার, প্যান কার্ড থাকলেই তারা বাড়িতে গিয়ে এই পরিষেবাটা দেয়। তো এইটা মানুষের কাছে খুব গ্রহণীয় এবং লোভনীয়ও বলা যায়। আমাকে কোথাও যেতে হলো না, কিছু করতে হলো না, অথচ আমার বাড়ি বয়ে এসে সে দিয়ে গেল। এবং একটা সাপ্তাহিক কিস্তি দিতে হবে, এই মর্মে সে কী করলো, এই লোনটি সহজে নিয়ে নিল এবং তার খুব প্রয়োজনের সময়ে। লোন তো কেউ আর এমনি নিতে চায় না, তার প্রয়োজনের জন্যই সে লোন নেয়। তো ইন্টারেস্টটা বেশি জেনেও সে এই লোনটা কিন্তু নেয়। এক কথায় খুব সহজভাবে সে লোনটা পাচ্ছে, তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। মাইক্রো ফাইন্যান্সের যারা দিচ্ছে সেই কর্মীরা পৌঁছে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের যে ব্যাংকিং সিস্টেম, আমি বিশেষত সমিতি কথাই বলবো, কারণ যেহেতু সমিতি থেকে বলছি, সমিতির ক্ষেত্রে সেগুলো সেরকম কর্মীর এক কথায় সংখ্যা সেভাবে কর্মী নেই যে তারা বাড়ি বাড়ি গিয়ে যার প্রয়োজন তার কাছে পৌঁছে যাবে, কি গ্রামে গ্রামে গিয়ে বসে যাবে, সেই পরিকাঠামো আমাদের কিন্তু সমবায় সমিতিগুলোতে গড়ে ওঠেনি। যার ফলে সমবায় সমিতি আর ব্যাংক তো, রাষ্ট্রায়ত্ত ব্যাংক তো সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছানো খুব টাফ দিন দিন। কিন্তু এই মাইক্রো ফাইন্যান্সগুলো করে তারা কি করছে না, রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই একটা অংশ কর্মী তারা এজেন্ট মারফত ছেড়ে রেখেছে। সেই এজেন্টরা কিছু টাকা, তাদের যেমন টাকা পাওনা তারা পাবে, সেই জন্য তারা কি করছে, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আর যারা নিচ্ছে তাদের খুব প্রয়োজন, সেই প্রয়োজনের সময়ে সুন্দরভাবে তারা নেওয়ার জন্য সহজভাবে পেয়ে যাচ্ছে। আপনাদের ব্যাংকে কি কাগজপত্রের বিষয়টা আরো অনেক বেশি থাকে? ব্যাংকের কাগজপত্র বলতে ব্যাংকের তো অনেক কিছু সিস্টেম থাকে, সিস্টেমেটিক হয়ে থাকে, যেগুলো মেনটেন করতে গেলে সাধারণ মানুষ, বিশেষত যারা গ্রামের, সবাই তো খুব শিক্ষিত হয় না, আর শিক্ষিত হলেও তাদের পক্ষে ব্যাপারটা খুব বোঝা সম্ভব হয়নি। আচ্ছা, প্রধানত এই মাইক্রো ফাইন্যান্স মহিলারা বিশেষত নিচ্ছে, তো আপনি কি মনে করেন এতে করে মহিলারা বেশি করে স্বনির্ভর হচ্ছে, নাকি না তারা লোনেতে আরো জড়িয়ে যাচ্ছে, ঋণেতে আরো জড়িয়ে যাচ্ছে? দেখুন, এই বিষয়টা খুব জটিল একটি প্রশ্নের মধ্যে পড়ে। তার কারণ হচ্ছে ওরা উপকৃত হচ্ছে কিনা। প্রথম পর্যায়ে যে কথাটা না বললেই নয়, উপকৃত তো অবশ্যই হচ্ছে মাইক্রো ফাইন্যান্সে, কারণ ওইটা নিয়ে যার যে কাজের প্রয়োজন আছে সেই কাজটা তার মিটে যাচ্ছে, তাহলে এটা একটা উপকৃত হচ্ছে। কিন্তু সমস্যা যেখানে, ওই মাইক্রো ফাইন্যান্সের যে সিস্টেম এবং যা ইন্টারেস্ট রেট, যেটা আমরা দেখেছি তথাকথিত, সেখানে তারা কিন্তু ভরাডুবি হচ্ছে আলটিমেটলি। কারণ আমরা দেখেছি মাইক্রো ফাইন্যান্সে, এখন আমরা যদি বলতে যাই সমবায় সমিতির একজন কর্মী হিসাবে, তো সেক্ষেত্রে শুনতে খারাপ লাগবে হয়তো যে আমরা যেহেতু একই ছত্রে সবাই থাকি, কিন্তু বাস্তব চিত্রটা যেটা, সেটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স যারা নিয়েছে তারা সেই জাল থেকে আর বেরোতে পেরেছে বলে মনে হয়নি। কারণ ওই যে এক সপ্তাহের মধ্যে একটি মেটাতে হবে, না মেটালে বাড়ির কাছে বসে থাকবে, সে প্রাণপাত করছে, এনে তাকে ঠিক দিয়ে দিতে হবে, এবং তার যে রেট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু ভয়ঙ্কর ও অনেক বেশি। মেটাতে যে আবার অন্য জায়গা থেকে লোন নিচ্ছে, এবার সেটা মেটাতে যে অন্য জায়গায় লোন নিচ্ছে, সেখানে আবার ঘাটতি পড়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে সেখানে অনেক কম সুদে পেতে পারে, কিন্তু এর তো সিস্টেমেটিক ওয়ে দিতে পারছে না যোগান, তার ফলে আবার মাইক্রো ফাইন্যান্সেই তাকে ঢুকে যেতে হচ্ছে। এইগুলোকে কাটাতে পারলে খুব সাধারণ মানুষের ভালো হয়। আর একটা পারিবারিক বিপর্যয় তো নেমে আসতে পারে। পারিবারিক বিপর্যয় বলতে এর তো আসছে, আমরা তো দেখতে পাচ্ছি মাইক্রো ফাইন্যান্স নেওয়ার ফলে আমরা দেখেছি বহু মানুষ টাকা ঠিকঠাকভাবে শোধ করতে পারছে না, তার বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিতে হচ্ছে লাস্টে। এমন জিনিসও দেখা যায়, মাইক্রো ফাইন্যান্সের কথাই যখন হলো, অনেকে গাড়ি কিনছে। হ্যাঁ, একজন ড্রাইভার খুব সহজে গাড়ি কিনে নিল, সে জানছে আমি ইএমআই কিস্তি মিটিয়ে দেবো, লাস্টে দেখা গেল ইএমআই যে টাকাটা পড়ে যাচ্ছে সেটা খুব ভয়ঙ্কর রূপরেখা। যেমন এই রিসেন্ট আমারই দেখা একটি মাইক্রো ফাইন্যান্স গ্রুপ, আমি সেটা নাম মেনশন করছি না, তো বাইক কিনেছে,
বাইক কেনার পরে 13 মাসের তার যে কিস্তি পড়েছে 1 লাখ সামথিং, সেখানে দেখছি 20,000 টাকার মতন ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে। তো এটা তো একটা মানে খুব দৃষ্টিকটু। হ্যাঁ, সুইসাইড করতে হচ্ছে তাকে, বা গাড়িটা তাকে বিক্রি করে দিতে হচ্ছে, তার মাথা নেমে যাচ্ছে সেই ড্রাইভারের। তাহলে 1 লাখ টাকার এগেনস্টে যদি 20,000 22,000 দেওয়া হয়, আর সেখানে যদি আমরা একটা কৃষি লোন বলি বা এমনি লোন বলি, তার ইন্টারেস্ট কত দেয়, বা কেউ যদি ফিক্সড করে, হ্যাঁ, তার রেট অফ ইন্টারেস্ট কত দেয়, তাহলে এতটা হতে পারে কেন? সেটা সামথিং 2% বৃদ্ধি করুক, কিন্তু সেটা দেখা যাচ্ছে একটা এক্সট্রিম পয়েন্টে চলে যাচ্ছে। তার ফলে তাকে তার জিনিসপত্র বিক্রি করতে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে, বাড়িতে অশান্তি শুরু হয়ে যাচ্ছে, মানে এক কথায় কোলাপস হয়ে যাচ্ছে। আর মহিলারা আকৃষ্ট হচ্ছে কি না, মহিলারা তো বাড়ির বাইরে খুব একটা বেরোতে পারছে না, তারা দেখছে আমার বাড়িতে চলে আসছে, আমার আর এই সময় প্রয়োজন, আমি নিয়ে নিই, কাজ করে ঠিক করে নেব। কিন্তু আলটিমেটলি কী হলো, এমন ঋণের জালে জড়িয়ে গেল, তার পক্ষে সম্ভব হলো না। এখান থেকে একটা দুটো আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে মহিলাদের কথা বলছেন, তো এক্ষেত্রে কি বাড়ির পুরুষদের এই বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন? এটা 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে, তো এই যে চক্র যেটা চলছে, তা আপনি কি মনে করেন যে বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেগুলো আছে, বা আপনাদের সমবায় সমিতি বা সরকার প্রশাসন এই বিষয়টা নিয়ে আরেকটু মানুষকে সচেতন করা, মহিলাদের এই বিষয়টাকে একটু বোঝানো, এটা কি আরেকটু কাছাকাছি আসার প্রয়োজন আছে বলে মনে করেন? আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে এই বিষয়ে, কারণ আমি তো একটা প্লেসে বসে বা একটা সমবায়ের ম্যানেজার হয়ে আমি তো এর বিষয়ে তো বলতে পারি না, কারণ এটা তো একটা সরকারের স্ট্র্যাটেজি। কিন্তু আমার যেটা মনে হয়েছে, সরকারিভাবে এর ক্যাম্পেইন হওয়া দরকার, এবং সরকারের একটু রেগুলেট হওয়া দরকার, এবং মানবিক হওয়া দরকার। এই কথাটা আমি মানবিক কথাটা এই জন্য বলছি যে যখন সে তার দিতে পারছে না, একটা এক্সট্রিম পয়েন্টে পৌঁছে যাচ্ছে, দেখা যাচ্ছে তার বাড়ির কাছে একজন গিয়ে বসে আছে, হ্যাঁ, তো এক কথায় আমরা কথাই বলি যে ভাতের হাঁড়ি উনানে পা দিয়ে বসে আছে। তো এগুলো আমরা বলে থাকি, গ্রাম বাংলায় প্রচলিত কথাই হয়ে গেছে। তো সেক্ষেত্রে সে দিতে পারছে না, কেন পারছে না? এটা কিন্তু আমার মনে হয়েছে যে এই মাইক্রো ফাইন্যান্স ব্যাঙ্কগুলোকে নিয়ে সরকারের একটু বসা দরকার, এবং পাবলিকের কাছে অবশ্যই পাবলিকের কাছে একটা প্রচার দরকার। হ্যাঁ, এই বিষয়ে আমি মহিলাদের কথা কেন বললাম, ওটা খুব সহজলভ্য বলে, কিন্তু পুরুষদের ক্ষেত্রেও তাই। যে সমস্ত পুরুষরা ধরুন খুব শিক্ষিত নয় বা নয়, যারা একটা ব্যাংকে গেলে দেখা যায় যে ব্যাংকে একটা ফর্ম পর্যন্ত ভালো করে ফিল আপ করতে পারে না, তার জন্য তাকে কারোর সাহায্য নিতে হয়। তো ওখানে সাহায্য নিতে হচ্ছে না, সে অলরেডি এই পথে চলে আসছে। সেই জন্য আমার মনে হয়েছে যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, বহুল প্রচার করা উচিত, এবং মাইক্রো ফাইন্যান্সের এই সিস্টেমটাকে যারা যেভাবেই দেখ না কেন, একটা রেট অফ ইন্টারেস্ট ফিক্সড করা দরকার, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট হারে নিতে হবে, নেওয়া দরকার। না হলে কিন্তু তারা ঋণের জালে যেভাবে জড়িয়ে যাচ্ছে, তাতে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আরও খারাপ হতে চলেছে। এটা আমার ব্যক্তিগত মতামত। একবারে শেষ প্রশ্ন করব, সমবায় সমিতিগুলো বিভিন্ন গ্রামেতে আছে, তা সত্ত্বেও তারা লোন দিচ্ছে না, লোন দিতে পারছে না, যে কারণেই হোক, এটা কি শুধুমাত্র লোন না দেওয়ার কারণ, নাকি না লোনটা আদায় করার ক্ষমতা সমবায় সমিতিগুলোর অনেকটা কমে গেছে? এই বিষয়টা একটু যদি বলেন। এই প্রশ্নটা সমবায় সমিতির থেকেই আমি বলতে পারি, একটা ম্যানেজার হিসেবে বলতে পারি, খুব দুর্ভাগ্যজনক বিষয়। প্রথম বিষয় হচ্ছে কর্মীর অপ্রতুলতা। কারণ কি, আমরা বরাবরই এটা নিয়ে একটা দাবি করি, যে আমরা আন্দোলনও করি, যে সমবায় আন্দোলন দীর্ঘদিন চলছে, যে একটা পে স্কেল হলে ভালো হয়। পে স্কেল এবং নিদেন পক্ষে একটা অর্থনৈতিক পরিকাঠামো দরকার। তারা যে বিজনেস করছে, তারা যা কিছু করে না করুক না কেন, হ্যাঁ, সবটাই হচ্ছে আমাদের সমবায়ের সিস্টেমে কি বলা হয়, যে এক কথায় তাকে বিলিয়ে দিতে হবে জনগণের মধ্যে। কিন্তু তাহলে জনগণের মধ্যে সবটা যদি তাকে দিয়েই দিতে হলো, তাহলে সে কি রাখবে, এবং সে রাখতে গেলে সে কর্মীদের কি দেবে? তাহলে এই যে কর্মীদের দিতে পারছে না, তার মানে কর্মী আনাও যাচ্ছে না নতুন করে, তাহলে কর্মীর অপ্রতুলতা। আদায়ের ক্ষেত্রে কি আছে না, আমি এই বিষয়টা থেকেই আসছি। তো কর্মীর অপ্রতুলতা, তো এই অপ্রতুলতার জন্য তারা বাড়ি বাড়ি যেতে পারছে না, এবং তারা এই লোনগুলো সম্পর্কে প্রচার করতে পারছে না। এবার প্রচার যদিও বা হলো, যেমন আমরা কেসিসি লোন দেখেছি বা আদার্স লোন দেখেছি, আদায় করার সিস্টেমটা খুব খারাপ লাগে। সেটা হচ্ছে কি, যদি সে না আসে, তাকে আনতে গেলে কখনো কখনো বলা হয় যে সমবায় সমিতির কারণে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে মাইক্রো ফাইন্যান্স এতভাবে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো লোন যদি না করে, তার বাড়িতে 3-4 জন পৌঁছে যাচ্ছে, তাকে যথেষ্ট হ্যারাস করা হয়। যদি সেই ব্যক্তিটার কিছু ঘটেও যায়, তখন কিন্তু সেই মাইক্রো ফাইন্যান্সকে কিছু বলা যায় না। তাহলে এই সমবায় সমিতি এরাও যে লোন দেবে, সেই লোনটা আদায়ের জন্য কোনো ব্যবস্থা দরকার, এবং এক্ষেত্রে ব্যবস্থা হিসেবে গ্রামীণ
কিছু সিস্টেম বজায় রাখলেও সেটা সম্ভব হয়, কারণ এরা রেট খুব কম ইন্টারেস্টেই সমস্ত কিছু লোন দেয়, যে কেসিসি লোন আছে, এসএইচজি লোন আছে, এগুলো তো দেয় তারা, তাহলে মাইক্রো ফাইন্যান্সের দরকার পড়তো না। অথবা কোনো কাগজ দেখে তারা কিছু যদি টাকা দিত, ওন ফান্ড থেকেও যদি কিছু লোন দিত, হ্যাঁ, কিন্তু লোন দিলে তো হবে না, লোনটা আদায় করার প্রচেষ্টা রাখতে হবে, আদায় করার পদ্ধতিটা একটু বদলানো দরকার। আমার যেমন ব্যক্তিগত মতামত, এই আদায় করার পদ্ধতিটার একটা বিষয়ে জোর দিলেই সম্ভব, সেটা হচ্ছে যেহেতু আমাদের সমবায় সমিতিগুলো অনেকটা রেগুলেট করে সিআই সাহেব, মানে বিডিও থেকে আরম্ভ করে, বা আমাদের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের মধ্যে থেকে যে সমস্ত আমাদের ম্যানেজিং কমিটি আসে, হ্যাঁ, তাদের মারফত অন্তত তাদেরকে যদি দেখা যায় যে অল্প সুদে আমরা তাকে দিচ্ছি, সে দিতে পারবে অথচ দিচ্ছে না, তাকে যেভাবে হোক আটকাতে হবে। সেটা হচ্ছে কি না, সামাজিক সুরক্ষা থেকে তাকে ইয়ে করতে হবে, পঞ্চায়েত স্টেপ নেক যে কেন সে দিচ্ছে না, রেশনিং সিস্টেম আছে, তাকে প্রয়োজনে তাকে বলতে হবে যে তোমার যদি এটা না হয় তাহলে রেশনিং সিস্টেম নিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। সবথেকে খারাপ লাগে খুব সাধারণ মানুষ, যে মানুষটা দিতে পারবে না, তার জন্য আদায় না করতে পারলে সমবায় সমিতি অনেকটা চিন্তা করে যে কিভাবে করা যায়, কিন্তু যে মানুষটা দিতে পারবে সে লোন নিয়ে যে ঘুরছে, এইটা দেখতে সব থেকে খারাপ লাগে। আর আমরা তথাকথিত সমবায়ে কাজ করে এখন বর্তমানে যেটা লক্ষ্য করেছি, সাধারণ খেটে খাওয়া মানুষ, মজদুর শ্রেণীর মানুষ, সাধারণ কৃষক, তারা কিন্তু লোনটা প্রতিনিয়ত শোধ করছে না। দেখা যাচ্ছে তথাকথিত যারা সেলফ সাফিসিয়েন্ট, তারা এই লোনটা নিয়ে যে বিভিন্ন ফান্ডে খাটাচ্ছে। তারা তো কৃষি, যেমন আমি কেসিসির কথা বলছি, কেসিসি লোন নিয়ে যাচ্ছে অথচ তারা জমিই চাষ করছে না, হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে সে লোনটা নিয়ে যে দীর্ঘদিন ধরে বসে আছে বাড়িতে, সে লোনটা শোধ করছে না, তার বাড়ি থেকে হয়তো বলছে যে যা পারবে করুক, কিছু করা যাচ্ছে না আলটিমেটলি। এই মানুষগুলোর জন্য অন্তত লোন আদায়ের প্রসেসগুলোকে যদি চেঞ্জ করা যায়, লোনগুলো আসে, তাহলে কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স এসব নিয়েও ভাবনা চিন্তার একটা জায়গা আসতে পারে। আপনার দাদা পরিচয় নাম? আমার নাম তন্ময় মুখার্জি, আমি রাজগ্রাম রঘুবাটি সমবায় সমিতির ম্যানেজার। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।